এদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নায়িকা তানিয়া বৃষ্টি। তাকে যখন দেখতে গিয়েছিল তার বড় বোন, তখন তিনি তাকে এমন অবস্থায় দেখলেন যখন সেই কথাগুলো তিনি মিডিয়ার সামনে বললেন, হাউমাউ করে তিনি তখন কেঁদে গেলেন। ফেসবুকে পোস্ট দেখা মাত্র রাত 5টা বাজে আমি চলে আসছি হাসপাতালে। এই বুকটা না এরকম করে নড়তেছে। আমি আর সোশ্যাল মিডিয়ায় সবাই একটাই কথা বলছে, যেখানে তানিয়া বৃষ্টিকে দেখতে সবাই যাচ্ছে, সব নায়ক তারকারা পোস্ট করছেন, তখন আরশ খান তিনি এমন একটা পোস্ট করে দিলেন তানিয়া বৃষ্টি তার সঙ্গে থাকা এক নাটক। তোর জন্য যত কান্না সব আজকে শেষ। যা যেতেছ না কি লাগে, যা। দাঁড়া দাঁড়া কাঁদতেছিস কেন? কান্দুম না, গার্লফ্রেন্ড তো আমার গেছে, জায়গা তো আমি গেছি, তুই তো বুঝবি না। তুই জায়গা, তুই যা। আমার বয়ফ্রেন্ড তো চলে গেছে, যেটা টর্চার না করে আমি থাকতেই পারতাম না, সেও তো আজকে আমাকে রেখে চলে গেছে। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন বাঁধা বেঁধেছে, কি ঘটেছিল তানিয়া বৃষ্টির সাথে এবং আরশ খানের সাথে, যার জন্য তানিয়া বৃষ্টিকে ছেড়ে দিলেন আরশ খান। বন্ধুরা, তানিয়া বৃষ্টি তিনি কিছুদিন আগে লাইভে এসেছিলেন এবং এই বিষয়ে সম্পূর্ণ কথা তিনি খুলে বলেছিলেন। চলুন তানিয়া বৃষ্টির সেই রেকর্ডিংটি আমরা দেখিনি তাহলে। প্রেম করতেছি না, হ্যাঁ প্রেমের জন্য সুন্দর হচ্ছে ব্যাপারটা তা না। আমি আমার রিয়েল লাইফে খুবই শান্ত লক্ষ্যে একটা মাইয়া। আমার মনে হয় যে কম্প্রোমাইজ আমারও করতে হবে, ওরও করতে হবে। আমি খুবই অলস প্রকৃতির মেয়ে শুটিং ছাড়া। শামীমের সাথে আমার শুটিং এর বাইরেও আমি সামান্তা, শামীম, আমাদের কিছু ডিরেক্টর সবাই মিলে আমরা আলাদা বসে আড্ডাও দিই। অবসরে চলে যাবো আসলে তখনই আমার চিন্তা আছে যখন আমি বিয়ে শাদী করে ফেলবো। বৃষ্টি আসলে সুন্দর হচ্ছে না। আমার মনে হয় যে আপনারা যারা বলেন বৃষ্টি সুন্দর হচ্ছে, আপনাদের চোখের আমাকে সুন্দর লাগে। মোশাররফ করিম বেসিক্যালি আমার জন্য মোশাররফ করিম আমার লাইফের সবচেয়ে কি বলবো, মানে আমি ভাইয়ার ডাই হার্ড ফ্যান। আমি ওনার সাথে কাজ করতে পারি অ্যাজ এ কাপল, দর্শক আমাদেরকে পছন্দ করে, এটা আমার মনে হয় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় পাওয়া। তো আমার কাছে এর থেকে বড় পাওয়ার কিছু নাই। ওনার সাথে স্ক্রিন শেয়ার করা, উনি আমাকেও অ্যাক্টিংয়ে এত 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 হেল্প করে, মানে আমি বলে বোঝাতে পারবো না। যেমন এটা ভাষার দিকে হোক, আমি যেমন 2 দিন আগে নোয়াখালী একটা ভাষায় কাজ করলাম, আমি সেটে ঢোকার পর জানতে পারলাম যে এটা নোয়াখালী ভাষায় শ্যুট করা হবে। সো আমাকে আসলে মোশাররফ বলছে তুই পারবি, সমস্যা নেই, আমি তো আসি। মানে উনি এত ইজি করে দেয় সব কিছু আমার জন্য। তা আমি আসলে যতটুকুই অভিনয়ের দিক দিয়ে প্রশংসা কুড়াই, তার মধ্যে অনেকটা আসলে মোশাররফ করিমের জন্য। আমি তো আসলে একটা টাইটেল পেয়ে গেছি এখন, আমি ঝগড়াটা মেয়ে। মানে সবাই এখন মনেই করে, আমার দেখা হইলেও বলে যে আপু আপনার ঝগড়া খুব ভালো লাগে, এমন একটা অবস্থা হয়ে গেছে। ঝগড়াটা মোশাররফ ভাইয়ের সাথে বেশি ভালো যায়, কারণ মানে মোশাররফ ভাই তো অনেক বেশি ইম্প্রোভাইজ করে। মনে কর স্ক্রিপ্ট যেটা আছে সেটাই বলে ফেললো, ব্যাপারটা তা হয় না, তার থেকে অনেক কিছু নিজে থেকে আসে। যেমন আমাদের খুবই মানে ভাইরাল একটা ডায়লগ যদি আমি বলি যে তোরে মারমুরে টাইম লয়ে মারমু, এটা কিন্তু মোশাররফ ভাইয়ের নিজের দেওয়া ছিল। সো মোশাররফ ভাই এরকম যখন ইম্প্রোভাইজ দেয়, সেটার কাউন্টারটা আবার আমি আল্লাহর রহমতে টুকটাক এখন দিতে পারি, মানে আমি পারি সেটা। তো দ্যাটস ওয়াই মোশাররফ ভাই ইম্প্রোভাইজ করতে পছন্দ করে, আর আমাদের তখন ঝগড়াটা আরও বেশি জমে যায়। সো ওইভাবে আসলে আমাদের ঝগড়াটা যখন শুরু হয়, প্রথম যখন আসলে হিট গেল আমাদের জামাই বউয়ের মনে হয় ঝগড়া কি যেন একটা নামের নাটকটা সবচেয়ে বেশি হিট হলো আমাদের ঝগড়া। আমরা পাতিল ছুড়াছুড়ি করতেছিলাম। তো ওই নাটকটার পর আসলে আমাদের এখন যেটা হয় যে প্রত্যেকটা নাটকে প্রডিউসার বলেন বা চ্যানেল থেকে একটা ডিমান্ড থাকে যে একটা ঝগড়ার সিন তাদের রাখো। তো ওইটা আসলে চলমান এখনো। তো ভালো, দর্শক যেহেতু নিচ্ছে করতে, সমস্যা কি। এটা আমার মনে হয় টু বি ভেরি অনেস্ট, এটা আসলে ক্ষতি। কারণ তখন আসলে একই রকম জিনিসগুলো হচ্ছে। মানে আমি আর মোশাররফ ওদিন শুটিং করতে গিয়ে মানে মোশাররফ আমাকে বলতেছিল যে তাই আমি না বিরক্ত হইতেছিল তোর সাথে ঝগড়া করতে করতে। তো এইটা আসলে আসাটা উচিত না। মানে একটা জিনিস হিট হয়েছে, এটা আসলে চিন্তা করেছে ওই ডিরেক্টর, দ্যাটস ওয়াই হিট হওয়া। তা অন্যান্য ডিরেক্টরদের আসলে উচিত আরও ডিফারেন্ট কিছু চিন্তা করা, যাতে ওইটা আসলে হিটের পর্যায়ে যায়। একটাতেই যদি চলতে থাকে তখন আসলে আমাদেরও অভিনয় করার মধ্যে আসলে ওই একঘেয়েমিটা চলে আসে যে একই করতেছে জিনিস। আসলে ঝগড়ার আপনি কত ডিফারেন্স বের করতে পারবেন, অত বেশি তো হওয়ার কথা না। সো একই রকম হওয়াটাই খুব স্বাভাবিক। আমার মনে হয় যে এটা আসলে পজিটিভ থেকে নেগেটিভই বেশি।
তো আমাদের উচিত আসলে সব ধরনের ভ্যারিয়েশনের অ্যাক্টিংগুলা বা ওই স্ক্রিপ্টগুলা বা ওই ধরনের ডায়লগসগুলা বা সিন আসলে লেখা। না ভাই, আমি আমার রিয়েল লাইফে খুবই শান্ত লক্ষ্যে একটা মাইয়া, আমি একদমই ঝগড়া করি না। মুন্সিগঞ্জে মেয়েরা ঝগড়াটা হয় না। আমি অফ ক্যামেরা যেটা বলছি, অন ক্যামেরা সেটাই বলতেছে, আমি বিয়ে করবো আরো 5 বছর পর। সেইটা এমন কেউ যে আমার বেস্ট ফ্রেন্ড হবে, আমার A to Z জানবে, মানে একদমই মানে যেটা সামনে আসলে কোনো কিছু লুকানোর কিছু নাই, পুরো একটা খোলা বুক আমি, আর আমাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করে, ওইভাবেই আমার প্রফেশন আমাকে নিয়ে প্রাউড ফিল করে, এরকম কেউ একজন হবে, হয়তো আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে কেউ একজন। ওগুলো আসলে অনেক চিন্তা করছি জীবনে, এগুলোর দরকার নাই আর। লোকটা ভালো হইতে হবে, মানুষটা ভালো হইতে হবে, তাইলে হবে। চুপ ছোট থাকুক আর হাসি যাই থাকুক। না, কম্প্রোমাইজ তো আসলে এক দিক দিয়ে যদি হতেই থাকে, তাহলে আসলে এটা আসলে অনেক লং রান পর্যন্ত যাওয়ার কথা না, কারণ একটা মানুষ অত বেশি নিতে পারে না। তো আমার মনে হয় যে কম্প্রোমাইজ আমারও করতে হবে, ওরও করতে হবে, বাট হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। ডিসকাস ব্যাপারটা আমার খুব পছন্দ। তোমার যে কোনো ঝামেলা হোক, আমি যেমন এটা করতে পছন্দ করি, যে কোনো ঝামেলা হোক আমার মনে হয় যে বসে একটু কথা বলা উচিত, যে আমার এটা সমস্যা হচ্ছে, তুমি কি বলো, এটা নিয়ে কি কথা বলা যায়। তো ওই রকম ডিসকাশন যদি করতে পারে কেউ, তাহলে আসলে সংসারটা সুন্দর। তো আমি চাবো আমার পার্টনারের মধ্যে এটা থাকবে। ও মাই গড, ওটা আমারও খুব ইচ্ছা যে কবে দেখবো, এটা আমি আসলে জানি না এখনো, বাট আমার আশা আছে, ইচ্ছা আছে অবশ্যই নিজেকে দেখার। তো ওই রকম যদি কোনো আমি আসলে ওই যে আমার একটু ঝামেলা আছে, আমি শুটিং করলে তো টানা করতেই থাকি, তাও মানে আছে না যে আমি ওইদিকে ফোকাস দিচ্ছি, বা যারা আসলে ভালো ভালো কাজ করছে বিগ স্ক্রিনে, তাদের সাথে একটু কথা বলা বা একটু গিয়ে দেখা করা, বা মানে আমার আসলে কোনো কিছু হয়ে ওঠে না। আমি খুবই অলস প্রকৃতির মেয়ে শুটিং ছাড়া, তো আমি ওই রকমের ফোকাস দিচ্ছি না। তবে হ্যাঁ, আমার সামনে ইচ্ছা আছে, আমি হয়তো নাটকটা একটু কমিয়ে হচ্ছে নিজেকে ফিট করা, বা একটু নিজেকে নিয়ে ভাবনা, বা আসলে এখন কি চাই ওইটা নিয়ে চিন্তা ভাবনা করা, ওইভাবে আগানো, ওইটা করবো, বাট ওইটা হয়তো আরও কয়েক মাস পর। এখন আপাতত নাটক না, আমার সিনেমার গল্প নিয়ে কথা হয় নাই, টু বি ভেরি অনেস্ট, বাট আমার ওটিটি নিয়ে কয়েকটা কথা হয়েছে। ওইটা আসলে লাস্ট যেটা কথা হয়েছিল, ওনার আবার একটা মুভি চলে আসছে, সো উনি ওইটা নিয়ে বিজি ছিল। তো এখন যদি আবার ওটা নিয়ে কথা উঠে, তাহলে হয়তো পারা ওই রকম আসলে স্পেসিফিক কোনো ক্যারেক্টার মাথায় নেই, কিন্তু অবশ্যই নারী কেন্দ্রিক যে গল্পগুলো, ওইগুলোতে করার ইচ্ছা খুব আছে, খুব। কারণ তখন আসলে ওই গল্পটার হিরো বলেন, হিরোইন বলেন, ভিলেন বলেন, আবার যাই বলেন, গল্পটা শুধুমাত্র ওই একটা পার্সনের উপরে থাকে, আর ওই তখন আসলে চ্যালেঞ্জটা অন্যরকম থাকে, পরিশ্রমটা অন্যরকম দিতে হবে। ওই যে ব্যাপারটা, ওইটা আসলে ঘটাতে চাই। আমি যাদের সাথে কাজ করি আমার সবাই খুব কাছে। মোশাররফ করিম তো হচ্ছে আমার একটা কি বলবো, মানে ওনার কাছে তো শিখার কোনো শেষ নাই, ওনার সাথে আড্ডা দেওয়াটা খুবই মজার। শুটিংয়ের বাইরেও যদি বসে থাকি আমি, ওনার অনেক কিছু শিখতে পারি। তো ওনার প্যাটার্নটা হচ্ছে এরকম। নিলয় হচ্ছে পুরাই মনে করো ভাই ব্রাদার, কিরে এটা হয়েছে এটা হয়েছে এই টাইপ। শামীমের সাথে আমার খুব ভালো সম্পর্ক। শামীমের সাথে আমার শুটিংয়ের বাইরেও আমাদের, আমি সামান্তা, শামীম, আমাদের কিছু ডিরেক্টর, সবাই মিলে আমরা আলাদা বসে আড্ডাও দিই, আমরা ওই ধরনের ফ্রেন্ডস। তো আমার মনে হয় সবার সাথে আমার আলাদা আলাদা খুবই ভালো সম্পর্ক। অবসরে চলে যাব আসলে তখনই আমার চিন্তা আছে, যখন আমি বিয়ে শাদী করে ফেলবো। দুইটা একসাথে রান করতে পারবো বলে আমার মনে হয় না। সো তখন আমি 5 বছরে যতটুকু করতে চাই, তারপরে হয়তো বিয়ে করে আমার আসলে আমি জানি না, আমি হয়তো দেশেও থাকার আমার ইচ্ছে ওইভাবে নেই। ওইটা প্ল্যান আছে। প্ল্যান কি মানে চাই, এখন যদি হয় ভাগে যেটা আছে সেটা হবে। আর ইন্ডাস্ট্রির যে এখন যে অবস্থা, হ্যাঁ কাজ আসলে সত্যি কথা বলতে অনেকটা কমেছে। সেটার জন্য আমার মনে হয় প্রথম কথাই হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি, ওইটার উপরে আসলে ভিত্তি করে আমাদের কাজে আজকে আমার মনে হয় যে এই অবস্থা। তো দেশের পরিস্থিতি তো আসলে সামনে ইলেকশন তো হবে, ওই পর্যন্ত আমার মনে হয় যে কাজের একটা না হওয়ার কিছু প্রেশার আছে। যেমন প্রডিউসার আসলে এখন অনেক বেশি টাকা এখানে লগ্নি করতে চাচ্ছে না, অনেক বড় বাজেটের কাজ করতে চাচ্ছে না, কারণ সব কিছু মিলে আর কি, বিদেশের যে অবস্থা সব কিছু মিলে হচ্ছে না। কিন্তু কাজে আবার থেমে আছে তাও না, কাজ হচ্ছে। আমি যেমন আলহামদুলিল্লাহ কাজ করছি টানা। সো এরকম কাজ হচ্ছে, কিন্তু হয়তো বা ওই বড় বাজেটের কাজ হচ্ছে না। ওগুলো হতে হতে বা একদমই আগের মতো পরিস্থিতি হতে হতে হয়তো ইলেকশনের পরে গিয়ে ঠিক হবে আমার মনে হয়। এর মাঝখানে আসলে এটা উতরা যাওয়ার ওই ধরনের পসিবিলিটিস আছে বলে আমার মনে হয় না। বাট সব কিছুতে তো আসলে চড়াই উতরাই থাকে সব জিনিসেই। তো আমার মনে হয় যে এই সময়টাও আমরা উতরায় যাব, কয়েক মাস হয়তো একটু ঝামেলা চলবে, তারপর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ভাইয়া করবো না, মানে আমার মনে হয় যে আমার কাছে হচ্ছে থাকে না অনেক ধরনের প্রোডাক্ট, যে আপনার স্কিন আরও বেশি সুন্দর গ্লো করবে, মানে
কালো মানুষও ফর্সা হয়ে যাচ্ছে এই ধরনের কোনো প্রোডাক্ট, অর এমন কোনো কিছু যেটা খেলে আপনি এভাবে মোটা থেকে শুকায় যাচ্ছেন, এই ধরনের জিনিসপাতি মানে এই ধরনের প্রোডাক্টের কাজ আমার কাছে অলরেডি আসছে, বাট আমি না করে দিয়েছি। কোনো ধরনের টাকার কথাতেই আমি যাইনি, বিকজ আমার মনে হয় যে যেটা আমি নিজে ইউজ করতে পারবো না, আমি যেটা খেতে পারবো না, আমি যেটা করবো না, সেটা কোনো কিছু ওইটার কোনো কিছুর সাথে জড়িত থেকে আমি মানুষকে ভুল পথে নিব না। সো আমার যদি কোটি কেন মনে করেন পুরো বাংলাদেশে লিখে দিতে চান কেউ, এগুলো দিয়ে আমি যাব না। বৃষ্টি আসলে সুন্দর হচ্ছে না, আমার মনে হয় যে আপনারা যারা বলেন বৃষ্টি সুন্দর হচ্ছে, আপনাদের চোখের আমাকে সুন্দর লাগে, বাট আমি আগেরটাই আসি, আমি যেটা ছিলাম সেটাই আসি। এই তো প্রেম করতেছি না, হ্যাঁ প্রেমের জন্য সুন্দর হচ্ছে ব্যাপারটা তা। অবশ্যই ভিডিওটির মাধ্যমে আপনারা তানিয়া বৃষ্টির আপনার ইন্টারভিউটি দেখলেন, এখানে তিনি তার জীবনের সব কথাগুলো সত্য কথা তুলে ধরলেন, কিন্তু তিনি এখন ব্রেন টিউমারে আক্রান্ত, তিনি অসুস্থ, তার জন্য অবশ্যই দোয়া করতে ভুলবেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করেন এবং তাকে যেন স্বাভাবিক জীবন দান করেন, তার ব্রেন টিউমার যেন ভালো হয়ে যান। বন্ধুরা, টিউমার যদি শরীরের অন্য কোনো জায়গায় হয় তেমন কোনো এফেক্ট পড়ে না। টিউমার এমন একটা রোগ যেটা যদি ব্রেনের মধ্যে হয় তাহলে অনেক মানুষের উপর এটা এফেক্ট করে, এমনকি এর জন্য কেমোথেরাপি দিতে হয়, যার কারণে চুল পর্যন্ত সাদা হয়ে যায়। এবং তানিয়া বৃষ্টি একজন যুবতী, তার এখন কি হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। আপনারা তার জন্য দোয়া করতে ভুলবেন না যেন মহান আল্লাহ তাকে সুস্থ করে দেন। ভিডিওতে লাইক করবেন, ধন্যবাদ, নিজের খেয়াল রাখতে ভুলবেন না।